রাগী ছেড়ে সুন্দরী বউ পর্ব 2 নীরব অনুভবের শুরু। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে থাকে অরণ্য। মনটা অস্থির, বুকের গভীরে যেন কি একটা চাপা প্রশ্ন, যেটার উত্তর সে জানে না। চোখ বন্ধ করলেই সেই মুখটা মনে পড়ে, সেই ট্রেনের মুহূর্ত। কেন এমন হচ্ছে আমার? নিজেই মনের প্রশ্ন ছুড়ে চেষ্টা করে মনটাকে কাজে ফেরাতে, কিন্তু পারে না। অদ্ভুত এক অনুভূতি তাড়া করে বেড়াচ্ছে তাকে। মনে হয় যেন কিছু একটা হারিয়ে ফেলেছে, অথচ সে স্পষ্ট করে জানেই না ঠিক কী হারিয়েছে। শুধু জানে কিছু একটা বদলে যাচ্ছে তার ভিতরে, ধীরে ধীরে। এইদিকে আঁখি রান্নাঘরে কাজ সেরে নিজের রুমে ফিরে আসে। রুমটা গোছগাছ করে বিছানায় বসে পড়ে চুপচাপ। 2 হাত জড়িয়ে ধরে হাঁটু, মাথা নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার দিকে। এখানকার পরিবেশ এত অচেনা, তবু একটা আলাদা শান্তি লাগে মেনো। সে ভাবে, এইবার যেন কেউ আর আমাকে তাড়িয়ে না দেয়, আর কেউ না হারায়। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে, সে মুছে ফেলে চুপচাপ। রাত গভীর হচ্ছে, কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কে ছিল? নিজের মনের অস্থিরতা লুকাতে মোবাইল খুলে রাখে পাশে, বারবার স্ক্রিনে তাকায়, যেন কিছু খুঁজছে। আবার চোখ বন্ধ করে, কিন্তু ভেসে ওঠে সেই মুখ, সেই চোখ, সেই গন্ধের মায়া। টেনে মেয়েটিকে মুখ যেন এক অদ্ভুত মায়ার বাঁধা, যা তাকে স্থির হতে দিচ্ছে না। একটা চিন্তা বারবার ঘুরছে, এই মেয়ে আমার জীবনে কেন এলো? কাকিমা রুমের দরজায় দাঁড়িয়ে অরণ্যকে ডাক দেয়। সে একটু চমকে ওঠে, তার দিকে তাকায়। কাকিমা হালকা হেসে বলে, বাবা, একবার বসে একটু কথা বলি, খুব জরুরি কিছু। অরণ্য মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে কাকিমার পেছন পেছন হেঁটে যায়। কাকিমা তাকে সোফায় বসিয়ে বলে, অফিসের কিছু ডকুমেন্টের কপি চাই, কাল সকালে পাঠাতে হবে। অরণ্য মাথা নিচু করে শুনে যায়, চোখে মুখে তেমন আগ্রহ নেই, শুধু দায়িত্বের বোধ। আঁখি একা ঘরে বসে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মনে মনে বলে, এইভাবে তো কারোর সংসারে সারা জীবন থাকা যায় না। নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে, সেই জন্য লেখাপড়া শেষ করতেই হবে। কালকে ঠিক অরণ্যের বাবাকে বলবে যেন কোনো কলেজে ভর্তি করে দেয় তাকে। তবে কাজ পেলেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এসব মনে মনে ভাবে। পরের দিন সকালে আঁখি নিজের রুম থেকে বেরিয়ে একেবারে অরণ্যের বাবার ঘরের সামনে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করে, তারপর সাহস করে হালকা টোকা দেয়। অরণ্যের বাবা দরজা খুলেই সে মাথা নিচু করে বলে, একটু কথা বলতে পারি? আশ্চর্য হয়ে অরণ্যের বাবা বলেন, হ্যাঁ মা, ভেতরে এসো, কি হয়েছে? আঁখি আস্তে আস্তে বলে, আমি পড়াশোনা করতে চাই, যদি একটু সাহায্য করেন। অরণ্যের বাবা আঁখির চোখে মুখে এক অদ্ভুত জেদ আর অনুরোধের ছাপ খুঁজে পান। তিনি নরম স্বরে বলেন, তুমি পড়াশোনা করতে চাও? এটা তো খুব ভালো কথা। এই বাড়ির কেউ যদি ভালো কিছু করতে চায়, আমি তো সবসময় তার পাশে থাকি। আঁখির চোখে জল চলে আসে, সে মাথা নিচু করে বলে, অনেক ধন্যবাদ কাকু। অরণ্যের বাবা হাসি মুখে বলেন, তুমি আমার মেয়ের মতো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। অরণ্যের বাবা বললেন, আমার ছেলে অরণ্য চৌধুরী, তুমি তো ওকে দেখোনি এখনও ঠিক করে। ও বড় ব্যস্ত, সব অফিস একাই সামলায়। আমি এখন রিটায়ার করেছি। আমার এক মেয়ে আছে, অরণ্যের দিদি নীলাঞ্জনা, এখন লন্ডনে থাকে স্বামী সন্তান নিয়ে। আঁখি অবাক হয়ে শুনছিল সব কিছু। অরণ্যের নামটা যেন মনে গেঁথে যায়, অরণ্য চৌধুরী। অরণ্যের বাবা বললেন, তুমি আগামীকালই আমার সঙ্গে যাবে, আমি কলেজের ব্যবস্থা করব। আঁখি চোখ জলে ভরে ওঠে। এত সহজে কেউ তার স্বপ্নকে গুরুত্ব দেবে ভাবেনি কখনো। তিনি বলেন,
তুমি এখন থেকে শুধু নিজের স্বপ্ন নিয়ে ভাববে, আর আমি দেখাবো তোমার পথ। আঁখি বলল, আমি সত্যিই মন থেকে পড়াশোনা করতে চাই, খুব ভালো কিছু করে দেখাতে চাই। অরণ্যের বাবা মৃদু হেসে বলেন, তাহলে তো তৈরি থেকো মা, তোমার নতুন জীবন শুরু হচ্ছে। সকালে সকালে আঁখি খুব ভোরে উঠে পড়ে, নিজের ছোট্ট ব্যাগটা গুছিয়ে নেয় সুন্দরভাবে। নতুন জামা পরে নিজেকে আয়নায় দেখে, যেন একটু আত্মবিশ্বাসী লাগছিল আজ। অরণ্যের বাবা তৈরি ছিলেন, গাড়ি তৈরি, সব কাগজপত্র ঠিক করা আঁখির জন্য। আঁখির মনে এক অজানা টানাপোড়েন, এই বাড়িতে থেকেও কি আমি সত্যিই কিছু করে দেখাতে পারবো? তবে সে দৃঢ়ভাবে মনে মনে বলে, আমি পারবো, আমি নিজের জায়গা নিজেই তৈরি করব। কলেজে পৌঁছে গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে ভেতরে পা রাখল আঁখি। সব কিছু তার কাছে নতুন, অচেনা, তবু যেন এক আশ্চর্য শান্তি ছুঁয়ে গেল মনটাতে। ছাত্রছাত্রীদের ভিড়, হাসির আওয়াজ, ক্লাসরুমে টুপটাপ শব্দ, সবই যেন আপন লাগছিল। এই জায়গাটিই বুঝি আমার নতুন শুরু, মনে মনে বলে এক ছেলেতে হাসল সে। সন্ধেবেলায় আঁখি যখন বাড়িতে ফিরে আসে, এক শান্ত ভালো লাগায় মন ভরে যায়। দিনটা তার বেশ ভালোই কেটেছিল। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন কিছু বন্ধু। রাতে শুয়ে চোখ বন্ধ করতেই হঠাৎ মনে পড়ে যায় সেই রাগী ছেলেটার মুখ। এই ছেলেটা তো সেই টেনের ছেলেটা, একদম বদরাগী। আঁখির বুক ধক করে ওঠে, নিজেই ভাবে, ভাগ্যিস তখন মুখ দেখা যায়নি, নিকাবটা ছিল। এখন থেকে দূরে থাকতে হবে। দেখতে দেখতে কেটে গেছে 3-4 দিন। আঁখির জীবন যেন একটু একটু করে বদলে যাচ্ছে। সকালে উঠে কলেজ, বিকেলে পড়াশোনা, আর সন্ধ্যায় নিজের ছোট ছোট কাজ নিয়ে ব্যস্ততা। তবে আজকের সকালটা অন্যরকম। আঁখি আজ সকালে উঠেই বাগানে গিয়ে ফুল গাছে জল দিচ্ছে অন্যমনস্কভাবে, কিন্তু মুখে একরকম শান্ত প্রশান্ত হাসি, যেন চারপাশে ফুলেদের সঙ্গে কথা বলছে সে। এখনও সে জানেই না তাকে কেউ চুপচাপ দেখছে ভালোবাসার চোখে। অরণ্য কাল রাতে ফিরে এসেছে যখন পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। কেউ জানে না এখনও, এমনকি আঁখিও না। কিন্তু আজ সকালে ব্যালকনিতে কফির কাপে চুমুক দিতে দিতে অরণ্য একদৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকেই। এখনও আঁখি জানেই না কেউ তাকে এত গভীরভাবে দেখছে। সে ফুলে জল দিতে দিতে মৃদু হেসে নিজেকেই বলছে, এটাই কি শান্তি? একদিন পর এমন সকাল। তার চোখে মুখে খেলে যাচ্ছে এক নির্মল প্রশান্তি। চুলগুলো খোলা হাওয়ায় উড়ে যাচ্ছে হালকা করে। নিঃসন্দেহে ওর অজান্তেই কেউ নিজের হৃদয়টা ওর নামে লিখে ফেলেছে। কিন্তু আঁখির মন আপাতত নিঃশব্দেই শব্দ বুনছে, নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজেকে চিনিয়ে নেওয়ার। অরণ্য গম্ভীর মুখে এক ভিন্ন রকম মুগ্ধতা খেলে যায়। ভিতরে ভিতরে বলে ওঠে, সো মিস আঁখি রহমান, এসে যখন পড়েছেন আমার রাজ্যে, তখন আপনার আর নিস্তার নেই এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার। খুব তাড়াতাড়ি আপনাকে আমার হতেই হবে, হয় নিজের ইচ্ছেতে, নয় আমার ইচ্ছেতে। সো রেডি থাকেন। সকালে হালকা আলোয় রান্নাঘরে দাঁড়িয়েছিলেন অরণ্যের মা। চায়ের কাপটা হাতে তুলে বললেন একটু মৃদু স্বরে, ও মেয়েটা আঁখি খুব শান্ত লক্ষ্মী মেয়ে তো, দেখলে কি সুন্দরভাবে সব কাজ করছে। পাশে বসা অরণ্যের বাবা হাসি মুখে মাথা নাড়লেন। শুধু কাজ না, মেয়েটার চোখে মুখে একরকম পরিপূর্ণ বুদ্ধি আছে, ঠিক যেন এই সংসারের জন্য উপযুক্ত। মা এক মুহূর্তের জন্য থেমে রইলেন, তারপর ধীরে বললেন, অরণ্য কি জানে মেয়েটা এই বাড়িতেই আছে? বাবা চোখে চশমাটা একটু ঠিক করে বললেন, জানে না, তবে জানলে হয়তো এতক্ষণে সব কিছু ধ্বংস করে দিত। বাবা, একটা নরমি আলোই যেটা শুধু ভালোবাসা এনে দিতে পারে। মা হালকা হাসলেন, আবার যেন একটু চিন্তিত। জানি না, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা চোখে পড়ার মতো।
হয়তো ঈশ্বর ওকে আমাদের জন্যই পাঠিয়েছেন। বাবা কফি চুমুক দিয়ে চুপ করে রইলেন। হয়তো তিনিও মনে মনে বুঝতে পারলেন এই মেয়েটা শুধু অতিথি নয়, ও যেন ধীরে ধীরে এ বাড়ির একজন সদস্য হয়ে উঠছে। স্নেহা দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল, চোখে মুখে চিমটি রাগ আর ঈর্ষা। এই মেয়েটা এত প্রশংসা! কোথাকার একটা বস্তির মেয়ে এসেছে রাজরানী হতে। কাকিমাও পাশে এসে ফিসফিস করে বললেন, এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমাদের প্ল্যান মাটি হয়ে যাবে রে। তোর বিয়ের কথা তো উঠেই আসবে না অরণ্যের সাথে। স্নেহার মুখ কেমন বিষণ্ণ আর রাগে টনটনে। আমি এত বছর ধরে এ বাড়িতে, আর হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে সব কিছু নিজের করে নেবে? না, এটা হতে দেওয়া যাবে না। কাকিমা রাগ চেপে বললেন, আপাতত তুমি চুপ থেকো, সময় মতো আমরা বুঝে নেব এই মেয়েকে কিভাবে সরাতে হয়। সকালটা ছিল অন্যরকম। আজ আখির কলেজ যাবার প্রথম দিন। হাতে ফাইল, চোখের স্বপ্ন, একটা নতুন শুরু, নতুন দিশা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়েছিল সে। হালকা নীল সালোয়ার, বিনুনি করা চুল, হাতে অরণ্যের মায়ের দেওয়া লাল চুড়ি, আর মুখ ভর্তি এক চাপা উজ্জ্বলতা। আখি রান্নাঘরে এসে পৌঁছায় রেডি হয়ে। অরণ্যের মা আস্তে এসে বললেন, মা সাহস নিয়ে বেরো, পড়াশোনা করলে কেউ কাউকে আটকাতে পারে না। আখি মাথা নত করে বলল, কাকিমা আমি চেষ্টা করব নিজের জায়গা করে নিতে। তার চোখে ছিল শ্রদ্ধা, আর ভিতরে জ্বলছিল এক প্রতিজ্ঞা। কিন্তু রান্নাঘরে কোণ থেকে স্নেহা তাকিয়েছিল সেদিকে। চোখে ছিল ঈর্ষার হালকা ছোঁয়া। এই মেয়েটা এভাবে বাড়ির সবাইকে আপন করে নিচ্ছে কেন? তার কণ্ঠস্বর কাকিমার কানে যেতেই তিনি বললেন, এইভাবে চলতে থাকলে আমরা যা চেয়েছিলাম সব হারাবো। স্নেহা দাঁতে দাঁত চেপে কণ্ঠে প্রতিজ্ঞা, আমি চুপ করে থাকবো না, এবার কিছু করতেই হবে। অরণ্য বাবা ঘরে এসে বলেন তার স্ত্রী অর্থাৎ অরণ্যের মাকে, তোমার সেই কথাটা মনে পড়েছে আজ? তুমি বলেছিলে আমাদের বাড়ির লক্ষ্মী একদিন হুট করে চলে আসবে। হয়তো এটাই সেই দিন। দরজার পাশ দিয়ে যাচ্ছিল স্নেহা। সব কথা শুনে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এরা সবাই এর প্রেমে পড়ে যাচ্ছে, আমি থাকতে এটা হতে দেব না। দুপুর গড়িয়ে বিকেল। আঁকি কলেজ থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যায়। মনে মনে ভাবে, এভাবেই প্রতিদিন নিজেকে গুছিয়ে নিতে হবে, কাউকে বোঝানো যাবে না তার কষ্টগুলো। হঠাৎ পিছন থেকে স্নেহার কণ্ঠ, তুমি তো দারুণ চালাক, রান্নাঘরে দখল করে ফেলেছ ভালোভাবেই। আঁকি কিছু বলতে গিয়েই থেমে যায়। স্নেহা তখন আরও সামনে এগিয়ে এসে কানে কানে বলে, তুমি কি ভেবেছ এ বাড়ির মেয়ে হয়ে যাবে, অরণ্য ভাইকে পটিয়ে নেবে? তুমি কারো চোখে ধুলো দিতে পারবে না। আঁখির চোখে জল চলে আসে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্নেহা তার সামনে এক পায়ে দাঁড়িয়ে আরও বলে, তোমার মতো মেয়েরা তো গরিব বলে করুণার পাত্রী হয়, ভালোবাসার নয়। তুমি কখনোই এই ঘরের যোগ্য নয়। ঠিক তখনই পেছন থেকে এক মায়াবী কণ্ঠ, স্নেহা! অরণ্যের মা দাঁড়িয়ে, কণ্ঠে অভিজাত রাগ, চোখে বিস্ময়। তুমি এভাবে কার সাথে কথা বলছো? আঁখি কাঁদছিল, মাথা নিচু করে দাঁড়িয়ে। অরণ্যের মা এগিয়ে এসে আঁখির কাঁধে হাত রাখলেন। আমার চোখের সামনে কেউ এই মেয়েটাকে কষ্ট দেবে তা হতে পারে না। স্নেহা কিছু বলার আগেই ঘুরে চলে যায়। অরণ্যের মা আঁখিকে বললেন, তুমি খুব সাহসী মেয়ে, সবাই পারে না এইভাবে চুপ করে সহ্য করতে। আমি আছি তোমার পাশে, ভয় পেও না মা। রাতে ডিনারের জন্য সবাই একসাথে খেতে বসেছে। ঠিক সেই সময় খট 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 আওয়াজে অরণ্য সিঁড়ি বেয়ে নামল। কারো দিকে না তাকিয়ে সোজা এসে ডাইনিংয়ে টেবিলে এসে বসে পড়ল, ঠিক আঁখির সামনাসামনি। আঁখির মনটা ধক করে উঠল। অরণ্য! না কোনো কথা, না কোনো চোখাচোখি, সোজা প্লেটে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো। আঁখি অবাক হয়ে তাকিয়ে রইল। অরণ্য পেটে খাবার তুলে নিয়ে চুপচাপ খেতে লাগলো, না কোনো ভঙ্গি, না কোনো অভিব্যক্তি, কিন্তু তার চোখ মাঝে মাঝে ধীরে আঁখির দিকে এক ঝলক তাকাচ্ছিল। আঁখি একটু কেঁপে উঠছিল মাঝে মাঝে, বুঝতে পারছিল না এটা কি রাগ না অন্য কিছু। হঠাৎ আঁখি জল খেতে খেতে অরণ্যের দিকে তাকায়। তখনই অরণ্য মুচকি হাসে। হাসি দেখে বিষম খায় আঁখি। তখনই অরণ্যের হাতে চামচ
থমকে যায় মাঝপথে। তার হাতের চামচ থমকে আছে মাঝপথে, মুখে কাঁপা হাসির ছায়া, চোখে অনির্বচনীয় কিছু এক্সপ্রেশন। অর্ণব তখনও নীরব, মাথা নিচু করে খাচ্ছে। একটা দৃশ্য, দুই অচেনা অথচ চেনা মানুষ একসঙ্গে বসে আছে। না আছে কোনো কথা, না কোনো স্পষ্ট অনুভব, তবু তাদের মধ্যকার দূরত্বে যেন এক অদ্ভুত টান। আখির চোখে কৌতূহল, অরণ্যের মনে রহস্যের হাসি। এই পর্ব এখানেই শেষ। আখির চোখে ছিল বিস্ময়, অরণ্যের চোখে ছিল একরাশ রহস্য। তাদের মধ্যকার দূরত্ব কি কমবে নাকি বাড়বে? নতুন কোনো ভুল বোঝাবুঝি শুরু? পরবর্তী পর্বে জানতে হলে চোখ রাখুন প্রিয়াঙ্কা গল্পকথাতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।